গ্রন্থ পড়ে নিন। মহাপ্রভু তার স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, এটা লক্ষ্মীপ্রিয়ার কথা হচ্ছে, তারপরে এসেছেন বিষ্ণুপ্রিয়া। বুঝা গেল? যখন মহাপ্রভু বাংলাদেশে চলে গেলেন, ওই তখনকার দিনে তার ফোন ছিল না, কি গো কেমন আছো জিজ্ঞেস করা, টেলিপ্যাথি, মনে মনে কথা আদান প্রদান হতো। কিন্তু মহাপ্রভু এতটাই তার শিষ্যমণ্ডলী, অর্থাৎ দীক্ষা দেওয়ার মতো শিষ্য না, তিনি কাউকে দীক্ষা দিতেন না। ছাত্র, তখনকার দিনে ছাত্রদেরকে বলা হতো শিষ্য, পড়াশোনা এবং শাস্ত্রের চর্চা নিয়ে এতটাই ডুবে গেলেন যে তিনি পরিবারের দিকে, মায়ের দিকে, তার স্ত্রীর দিকে আর অতটা সময় দিতে পারলেন না। লীলার কারণে। লীলার কারণে কেন বললাম না, একজন না গেলে আরেকজন আসবে কি করে? লক্ষ্মীপ্রিয়ার গমন হবে তবে বিষ্ণুপ্রিয়ার তো আগমন হবে, যার সঙ্গে যে লীলা। আবার দেখো, বসুধা জাহ্নবী একই দুই বোন, মায়ের পেটে নিতাই যাদের স্ত্রী হয়ে গেল। কিন্তু লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়ার ক্ষেত্রে তো তা নয়। এইভাবেই লীলা সৃষ্টি, যাকে দিয়ে যা করানো হবে। তো লক্ষ্মীপ্রিয়া যখন মহাপ্রভুর সঙ্গে তার আদান প্রদান হচ্ছে না লীলার কারণে, ওই চিন্তন, বিরহ, স্বামীর বিরহ করতে করতে এতটাই স্বামীর বিরহ চরম হলো, বিষধর সর্প দংশন করলে যেমন জ্বালা হয় সেরকম জ্বালা হতে লাগলো। তারপর তিনি তার দেহ এই জগতে ছেড়ে, তিনি তার যে দেহ নিত্য ভগবত সেবায় ডুবে থাকবে, গৌরাঙ্গের সেবায় ডুবে থাকবে, সেই দেহে তিনি তার গৌরের মধ্যে, ভগবানের মধ্যে মিলিত হয়ে গেলেন। এটাই অনেকে বুঝতে না পেরে বলে যে লক্ষ্মীপ্রিয়াকে সাপে কামড়েছে, সাপের কামড়ে লক্ষ্মীপ্রিয়া মারা গেছে। কোথাও লেখা নেই, আমি গ্রন্থ ভালো করে ঘেটেছি। বিরহ সর্প, বিরহ মানে কি? তাকে না দেখতে পেয়ে, তাকে কাছে না পেয়ে, তার অদর্শনে সেই যন্ত্রণা, অদর্শন যন্ত্রণা তিনি আস্তে আস্তে ইহজগতে লীলা সম্পন্ন করে ভগবত চরণে বা তার স্বামীর কাছে তিনি স্বয়ং ভগবান লীন হয়ে। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু লক্ষ্মীপ্রিয়ার স্বামী, তিনি বড় প্রসন্ন, জানো? বলছেন স্ত্রীর চরিত্র দেখি, চরিত্র মানে ভালো, এটা খারাপ চরিত্র, একটা ভালো চরিত্র। স্ত্রীর ভালো চরিত্র, তার ভালো দিকটা দেখে মহাপ্রভু খুব প্রসন্ন। কারণ কি? বাড়িতে ছেলে আসলে অমনি মা ধন ফোকার বিচার হবে, নয় তুই তোর বউ থাকবে না আমি থাকবো, অমনি বৌমা বউ বেরিয়েছে, শোনো এর বিহিত করতে হবে, নয় তোমার মা থাকবে নয় আমি থাকবো, দুজনকে নিয়ে চলতে হবে না, যে কোনো একজনকে ছাড়তে হবে। ব্যাস। খুব ঠান্ডা মাথার ছেলে হলে, ভজনশীল ছেলে হলে আলাদা ব্যাপার। সাধারণ ছেলে হলে নয় এদিকে তাল দেবে না ওদিকে তাল দেবে, আর নচেত এমন একটা ঘটনা ঘটিয়ে ফেললো, হয়তো বউকে মেরে দিল থাপ্পড়, ব্যাস আগুন জ্বললো দাউ দাউ করে, হয়তো মাকেই কিছু আর বলে ফেললো, মাকে ধাক্কা দিয়ে দিল, পড়ে গেল। মানে একটা শান্ত, একটা সুন্দর পরিবার, যেটা সুন্দরভাবে বাগান তৈরি হবে, দাও দাও করে জ্বলতে হয়তো পরিবারটা ধ্বংস হয়ে গেল, হয় কিনা বলো? সাংঘাতিক ব্যাপার। কিন্তু মহাপ্রভু দেখছে এতদিন আমার বিয়ে হয়েছে, আমার বউ কোনো কমপ্লেনই দেয়নি, শুধু হরলিক্স দিয়েছে, কোনো নালিশ করেনি কখনো। বুঝেছ? কোন বৌমা আছে যারা বৌমা নালিশ করে না, সে ভাগ্যবতী। হ্যাঁ, সেই শাশুড়িও ভাগ্যবতী, যে বৌমাও ভাগ্যবতী, আর সেই স্বামীও ভাগ্যবান। নচেত সাধারণ সংসারে লেগে থাকে কিনা বলো, নালিশের পর নালিশ। বসতে দেয় না, স্বামীটা দুদণ্ডে এসে ঢুকেছে ঘরের মধ্যে, হ্যাঁ কোনো কারণে শাশুড়ি বোমা লাগতেই পারে, এক জায়গায় হাঁড়ি কুড়ি থাকলে কি হয়, ঢুকতে না ঢুকতে শুরু হয়ে যায়। একটা লোক যখন পেটে পুড়ে আসে তখন তারও মাথা গরম থাকে, ধুমধাক্কা লেগে যায়। তা তো নিয়ম না। ঠিক আছে, তোমার পরিবারের প্রবলেম হচ্ছে, বসুক, ঠান্ডা হোক, ধৈর্য ধরো, ধীরে ধীরে। তোমার যদি কমপ্লেন থাকে, সব তো হরলিক্স দেবে না, কমপ্লেন থাকলে তুমি তোমার স্বামীকে ঘরে বসে আস্তে আস্তে বোঝাও যে দেখো
এই হয়েছে, এইভাবে চললে কি হবে, তুমি এর একটা কিছু একটা ভাবনা আছে, তাই না? ওটা কত সুন্দর ঠান্ডা মাথায় খাইয়ে দাইয়ে বিশ্রাম হলো, বোঝাও। বা তোমার মা, তোমার ছেলে, তুমি যদি মনে করো যে তোমার বৌমার সঙ্গে একটা মনোমালিন্য হচ্ছে, কোনো কারণে মেনে নিতে পারছো না, তুমি যদি মনে হয় ছেলেকে বলা দরকার, বেশিরভাগটা উচিত নিজেদের মধ্যে নিজেদের আলোচনা করে মিটমাট করে নেওয়া। মেয়েদের মধ্যে মিটমাট করে দাও। একান্ত না পারলে ছেলে ঠান্ডা হোক, ধীরে সুস্থে তাকে বোঝাও, হ্যাঁ বাবা কি করা যায়, তারপর নাকি তা হয় না, ঢুকতেই পরে বলে তো ঝগড়া হবে না। পরে যদি বলি এটা তো মিটমাট হলো, মিটমাট হলে কি ঝগড়ার আনন্দ হবে? এই করে সংসারে অশান্তি আনন্দ, হ্যাঁ, নয় বউকে কেটে ফেলে আর নয় মাকে কেটে ফেলে, নয় বউকে মারে, নচেত অনেকে মাকে পর্যন্ত মেরে দেয়। আমার কাছে প্রমাণ আছে, মাকে ধুমধাম করে দেবে, বউকে মারতে পারছে না, কেস দিয়ে দেবে, হ্যাঁ জেলে ঢুকিয়ে দেবে, দিল মাকে ধুমধাম ঘটনা। কিন্তু মহাপ্রভু বারবার বলছি গ্রন্থে আছে, মহাপ্রভু প্রসন্ন। আমি এতদিন আসছি, ওই আমার বউ তো আমাকে নালিশ করেনি আমার মায়ের সঙ্গে, আর বৌমা এমন তৈরি হয়েছে মায়ের, মানে মা তো নালিশ করবেই না, নালিশ করার মতো জায়গায় রাখেনি লক্ষ্মী প্রিয়া। এই জন্য বলে না, বাড়িতে বউ হবে লক্ষ্মীর মতন, বলে না সংসার সুখের হয় রমণীর গুণে। জানো, একটা সংসার একটা রমণী যেমন গড়তে পারে, একটা সংসার একটা রমণী ভাঙতেও পারে, তাই না? একটা পরিবারে খুব ভালো একটা বউ আসলো, একদম একটা বউ আসার পর না পুরো পরিবার ছন্ন ছাড়া করে দেবে, জানো। আবার এমন এক বউ আসবে, যদি কারো বাড়ি ভালো হয় ভাগ্য, সে বউটা এসে ভাঙা পরিবারটাকে জোড়াও লাগাবে। তো লক্ষ্মী বলে না, লক্ষ্মী প্রতিমার মতন বউ, আমার লক্ষ্মী বউ বলে কিনা, আমার লক্ষ্মী বউ। এই জন্য ঘরে ঘরে লক্ষ্মীর দরকার। শুধু লক্ষ্মীর ভান্ডার হলে হবে? হ্যাঁ, লক্ষ্মী না থাকলে লক্ষ্মীর ভান্ডার কি হবে? লক্ষ্মীর ভান্ডার যেমন দরকার, ঘরে ঘরে লক্ষ্মীর দরকার। কারণ ঘরে লক্ষ্মী পূজা করা হয়, তাই না? প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা করা হয়। কেন? যাতে ঘরে লক্ষ্মী থাকে। লক্ষ্মী মানে সবসময় টাকা নয়, মেয়েকেও লক্ষ্মী বলা হয়, বলে না যে তোর মেয়ে হয়েছে মানে কি তুই অনেক ভাগ্যবান, তোর ঘরে লক্ষ্মী এসেছে, বলে কি না? বাড়ির প্রথম যদি কন্যা হয়, বলে না তোর ভাগ্য ভালো। বাড়ির প্রথম যদি সন্তান মেয়ে হয় না, সেই বাড়ির ভাগ্য ভালো, এরকম বলে। কেন বলে? মানে মেয়েরা হচ্ছে লক্ষ্মী। লক্ষ্মী যেমন সাজিয়ে গুজিয়ে রাখে, তেমনি বাড়ির বৌমা বা মেয়ে ঘরটাকে সাজিয়ে গুজিয়ে রাখে। এগুলো গ্রন্থ থেকে বলছি, এগুলো পাঠ, আমি এমনি বলছি না, ফালতু কথা বলছি না, পুরো গ্রন্থের সিদ্ধান্ত অনুসারে পাঠ চলছে। এবং বলা আছে গৃহস্থ জীবন কি করে সুখের হবে তা মহাপ্রভু নিজে আচরণ করে দেখিয়ে গেছে চৈতন্য ভাগবত, বুঝেছো? এমনকি শ্রীকৃষ্ণ পর্যন্ত ভাগবতে বলা আছে যে গৃহস্থ জীবন কেমন হবে। রুক্মিণী আর শ্রীকৃষ্ণ তিনি গৃহস্থ জীবনটাকে দেখিয়ে গেছেন শ্রীমদ্ ভাগবত সিদ্ধান্ত অনুসারে। তখন মহাপ্রভু প্রসন্ন। দেখো তো, আজ পর্যন্ত কোনোদিন আমার মা, আমার বৌমা, মানে আমার স্ত্রীর নামে নালিশ করেনি। শচী ঠাকুরানী বলছেন আমার বৌমা এমন ভাবে তৈরি যে নালিশ করার মতন কোনো জায়গাই রাখেনি। লক্ষ্মী তো, লক্ষ্মীপ্রিয়া মানে কি? লক্ষ্মী, স্বয়ং লক্ষ্মী তিনি রুক্মিণী হয়ে জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ দাপরে। সেই রুক্মিণী পরবর্তীকালে লক্ষ্মীপ্রিয়া হয়ে মহাপ্রভু স্ত্রী হয়েছে। আর বিষ্ণুপ্রিয়াকে কোথাও সত্যভামা, কোথাও রাধারানীর স্বরূপ বলা হয়েছে, যে যে গ্রন্থে যেমন বলা আছে। এইবার গ্রন্থকার বলছেন, যদি কোনো বৌমা লক্ষ্মীপ্রিয়ার চরিত্রটাকে অনুসরণ করে, আগেকার দিনে লক্ষ্মীর পাঁচালি পড়া হতো না, হতো কিনা বলো? প্রতি ঘরে ঘরে বৃহস্পতিবারে লক্ষ্মীর পাঁচালি হতো, এখন পেঁচালি হয়। হ্যাঁ, শুধু পরনিন্দা, পরচর্চা, ঝগড়া ঝাঁটি, অশান্তি, মুখ বেঁকাবাকি সব হয়। লক্ষ্মীর পাঁচালি এখন পড়া হয়? তুমি পড়ো? তুমি তো লক্ষ্মী, লক্ষ্মীর পাঁচালি পড়তে হয়, তার মধ্যে লক্ষ্মীর চরিত্র আছে না? কেন? যাতে তোমার চরিত্রটা
লক্ষ্মীর মতন হয়, তবে তো সংসারটা সুখের হবে। লক্ষ্মীর কতগুলো গুণ আছে জানো? ঘরে যে তোমার লক্ষ্মী থাকবে তার কতগুলো গুণ আছে, আর কতগুলো অবগুণ আছে যেটা বোঝা যাবে ঘরে অলক্ষ্মী। বলে না এই ঘরটা অলক্ষ্মীর ঘর হয়ে গেছে, বলুন না? যেমন অশান্তি, দানাবাদে, খিচকিচানি, ঝগড়া ঝাঁটি, মনোমালিন্য, মুখ কালাকালি, তখন বলে না এই অলক্ষ্মীর ঘর, লক্ষ্মীর ঘর নয়। লক্ষ্মী অলক্ষ্মী, অলক্ষ্মী কোথায় বাস করে জানো? বইগুলো পড়ে নেবে। যে ঘরের মধ্যে শুধু নোংরা, এখানে এক খাবার নোংরা, ওখানে এক খাবার নোংরা, হ্যাঁ, ঘরের মধ্যে ঘরটা অগাছানো সবসময় ঘরের মধ্যে কি বলতো ঢুকলে বাবা কি করেছিস রে, ঘরটা পাহাড়, কাপড় চোপড় দিয়ে ঘরটা বোঝায়। রান্নাঘরে উড়ে বাবার, তো রান্নাঘরে কি অবস্থা রে, একদম মানে যেন মনে হচ্ছে সেই যত রকমের নোংরা ঢেলেছিস পরিষ্কার করিস না। ঘরে ঢুকতে দেখছে, ঘরে ঢুকার দুপাশে হ্যাঁ থুকে ফেলা, বাচ্চার কোনো পেচ্ছাপ পড়ে আছে, কারু বাচ্চার পায়খানা, মানে পরিষ্কার করার সময় নেই। কি এত ব্যস্ততা, সব অগোছানো, হ্যাঁ, ঘরে ঢুকলে মানে ওরে বাবা যেন নরকের আর ঢুকতে ইচ্ছা করে না। যে ঘরের মধ্যে সবসময় মানে নোংরার মতো জমে থাকে না সব কিছু, ঘরে দেখতে সোফা আছে, চেয়ার আছে, খাট আছে, বসার জায়গা নেই। কেন? এই সোফার মধ্যে এই ঢালা রয়েছে, ওই চেয়ারের মধ্যে ওই রাখা আছে, বিছানার মধ্যে বিছানা মানে আছে, অগোছানো হয়ে রয়েছে। একটা মানুষের বসার জায়গা নেই, অথচ বসার জায়গা আছে, বসার মতন সেই জায়গাটা তৈরি করা যায়। এগুলো অলক্ষ্মীর বাস। লক্ষ্মী কখন বাস করে বলো? গ্রন্থগুলো দেখো আর মিলিয়ে না। বলছেন লক্ষ্মীর প্রথম লক্ষণ শুনে নাও, চৈতন্য ভাগবত খুলে নাও, বারবার বলছি। লক্ষ্মীর প্রথম লক্ষণ ভোরবেলায় উঠবে, ডাকে পাখি না ছাড়ে বাসা, খানা কয় তার নাম উষা, উষা কালে উঠতে হবে। লক্ষ্মী প্রিয়া প্রত্যেক দিন ভোরবেলায় উঠবে, এটা নিয়ম। লক্ষ্মীর প্রথম লক্ষণ সূর্য উদয়ের আগে যে ওঠে সে হচ্ছে লক্ষ্মী। আর যে পরিবারের বউরা সূর্য উদয়ের পর উঠবে 8টা 7টা 9টা, অলক্ষ্মী। কাউকে অসম্মান করছি না, কাউকে ছোট করছি না, কাউকে খারাপ বলছি না, এটা লক্ষণ। তুমি বলো আমি অনেক রাত পর্যন্ত জেগে থাকি, কে জাগতে বলেছে? লক্ষ্মী তত রাত পর্যন্ত জাগবে না, একটা নির্দিষ্ট টাইম থাকবে। আচ্ছা, 1টা 2 দিন তুমি জাগলে, 1টা 2 দিন তুমি 9টা পর্যন্ত ঘুমালে, সেটা মেনে নেওয়া যায়। রেগুলার প্রত্যেক দিন চলছে, 7টার আগে ঘুম ভাঙছে না, 8টার আগে ঘুম ভাঙছে না, তোমাকে সূর্য ওঠার আগে উঠে পড়তে হবে। সূর্য দেব প্রকটিত হবে, দরজায় জল দিয়ে দেবে। হ্যাঁ, ভাগবত কি বলছে, ব্রজ সুন্দরীগণ কি করতেন? উদ্ধব গেছেন বৃন্দাবন, নন্দ মহারাজের কথা বলছেন, কথা বলতে বলতে দেখছেন যে ঘরে ঘরে প্রদীপ। আমরা শুধু সন্ধ্যেবেলা প্রদীপ দিই, তাই না? না, মিনিমাম 2 বেলা, ভোরবেলা আর সন্ধ্যেবেলা। সূর্য উদয়ের আগে, সূর্য উদয়ের পরে। বুঝা গেল? সূর্য উদয়ের আগে ভোরবেলা। এবার মঙ্গল আরতি হয় না সব মন্দিরে মন্দিরে, ওটা মঙ্গল আরতি কখন? সূর্য উদয় হচ্ছে তার আগে হবে মঙ্গল আরতি, তখনই তো প্রদীপ দিয়ে ধূপ, ওই প্রদীপ ধূপ দিয়ে আরতি করতে হয় সমস্ত মন্দিরে। এক প্রদীপ হলেও তোমাকে ওই ভগবানকে জাগিয়ে আরতি করতে হবে। আর মায়েদের কি করতে হবে? ওই প্রদীপ এইসব জায়গায় দেখানো, তুলসী গাছে দেখানো, এটা সূর্য উদয়ের আগে ভোরবেলা। লক্ষ্মীর লক্ষ্য ভাগবত উদ্ধবজি দেখছে। আর সূর্য উদয়, সূর্য অস্তে গেলে সন্ধ্যেবেলা আমরা প্রদীপ দেখাই, 2 বার প্রদীপ দেখা হয়। উদ্ধবজি দেখছেন ভোরবেলা। এখনো গ্রামে গঞ্জে দেখবে সকাল সকাল উঠে পড়ে, এখনো। শহরের তো মুশকিল বলা, কিন্তু গ্রামে গঞ্জে না সকাল সকাল উঠে তারা কাজকর্ম করে করতে শুরু করে, চাষবাস করতে শুরু করে যায়, এগুলো আমরা জানি। তো দেখছেন ভোরবেলায় এরা কারা এই ভোরবেলায় উঠে, হ্যাঁ, ওই গোশালায় কাজ করছে, বাড়ির সমস্ত যার যে কাজ, কেউ ঘরে ঝাড় দিচ্ছে, উঠোন নেপে দিচ্ছে, সেই গোবর দিয়ে ইত্যাদি। কারা? তখন নন্দ মহারাজ বলছেন এরা বৃন্দাবনের ব্রজবালা,
এরা প্রত্যেক দিন ভোরবেলায় উঠে এরকম সর্বত্র প্রদীপ দেখায় আর ভগবানের নাম করে। ঘুম থেকে উঠেই অন্য কোনো কথা বলতে নেই। হ্যাঁ, এখানে সকালবেলা ঝাঁট দিল না, হ্যাঁ ওখানে ও কিছু করলো না, এগুলো লক্ষণ কুলক্ষণ, এগুলো সংসারে অশান্তির আগুন জ্বালাবে, এগুলো বলতে নেই। সকালবেলা ভগবানের নাম করতে করতে উঠতে, তাই না? হ্যাঁ, আর কিছু পারবো না করো, হরি হরি কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম করতে করতে বিছানা থেকে নামবে এবং হরিনাম করতে করতে চারিদিকে জল টল ছিটা দেবে। এগুলো লক্ষণ শাস্ত্রে বলা আছে। আর যে পরিবারে ঘুম থেকে উঠেই শুধু একে অপরকে দোষারোপ করা, হ্যাঁ, যে হোক, বৌমা শাশুড়িকে, শাশুড়ি বৌমাকে, স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে, মানে বিভিন্নভাবে সকালবেলা উঠে যদি তুমি একটা মানে একে অপরকে দোষারোপ, একে অপরের সঙ্গে মুখ কালাকালি, এগুলো যে পরিবারের স্টার্টিংয়ে হয়, সূচনায় হয়, সেই পরিবারে সারাদিন অশান্তি লেগে রয়। এই সামান্য জিনিসগুলো ঠিক করতে পারবে না, হ্যাঁ, কি করে সংসার সুন্দর হবে? লক্ষ্মী প্রিয়া কখন উঠতেন? চৈতন্য ভাগবত বলেন ভোর বেলায়। এটা লক্ষ্মীর প্রথম লক্ষণ। লক্ষ্মীর প্রথম লক্ষণ, সে ভোরবেলায় উঠবে। সূর্য উদয়ের আগে যে বাড়ির বউরা মেয়েরা উঠে যায় তাদের মধ্যে লক্ষ্মীর সমস্ত গুণগুলো এসে যায়। আর যে বাড়ির বউ মেয়েরা সূর্য উদয়ের পর ওঠে সেই বাড়ির বউ মেয়েকে অলক্ষ্মী গ্রাস করে। দেখবে তার সব কাজ ঢিলে হবে, হ্যাঁ, কোনো কাজে তার মন বসবে না, ঠিক মতন কাজ করবে না। দ্বিতীয় পয়েন্ট, সকালবেলায় উঠে যেগুলো বাসি কাজ বলে না, পারলে আগের দিনই রাত্রিবেলায় যেগুলো ওই যে মানে কাপড় কাচা বা বাসন টাসন মাজাগুলো করে নেবে, হ্যাঁ, ওগুলো পরের দিন রাখতে নেই। আমরা করি কিন্তু না, রাতের মধ্যে সব কমপ্লিট করে নিতে হবে। সকালবেলা উঠে বাসি কাপড়টা ছেড়ে নিয়ে সংসারে যে এমনি ভালো ভালো কাজগুলো আছেন, ধর তুমি চা করলে, কথায় বলছি, রান্নাঘরে ঢুকলে, আমরা কি করি ওই বাসি কাপড়েই সব, হয়তো নাইটি পরে আছে, এখনকার যে নাইটি চলছে, হ্যাঁ, যারা করোনা ভালো, এখন তো নাইটি যুগ, আমি কি ভুল বলছি বলো? নাইটি যুগ কিনা, আমি তো বহু বার দেখি। আচ্ছা রাত্রিবেলা ওই নাইটিটা পরেছো,